আসসালামু আলাইকুম। একদমই এন্ট্রি লেভেল বাজেট ক্যাটাগরির মধ্যে যেখানে একটি স্টেবল ফোন পাওয়াই দুষ্কর ব্যাপার, সেখানে এই ধরনের একটা ফোন মার্কেটের মধ্যে এখনকার সময় অ্যাভেলেবেল রয়েছে, যা কিনা এই দামের মধ্যে দি বেস্ট একটা এক্সপিরিয়েন্স দিবে। ওভারঅল পারফরমেন্স হোক, ক্যামেরা অ্যান্ড সফটওয়্যারের এক্সপিরিয়েন্স, সবচেয়ে বেশি নোটিসেবল বিষয় এই দামের মধ্যে যে জিনিস সবচেয়ে বেশি মিসিং। এখানে কিছু কিছু জিনিস মাথায় রাখার বিষয় যে এই দামের মধ্যে আপনি সব জিনিস সেরা পাবেন, কিংবা এই দামের মধ্যে সব জিনিস একটু পারফেক্টলি হইব, এই ধরনের এক্সপেকটেশন রাখাটাও একটু বোকামি। কেননা 15,000 টাকার নিচের দামের মধ্যে কেন, যদি 20,000 টাকার নিচের দামের প্রাইস রেঞ্জও দেখেন, সেখানে গেলেও একটা পারফেক্ট ফোন সবার জন্য রেকমেন্ড করার মতো হয়ে ওঠে না। কিংবা পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, স্টোরেজ নিয়ে তো একটা বড় প্রবলেম এই ফোনটার মধ্যে রয়েছে। বাট ক্যামেরা অ্যান্ড সফটওয়্যার নিয়ে আমাদের বেশি ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকে, অ্যান্ড এই ফোনটার ক্ষেত্রে এই জিনিসটা হইতাছে না। অ্যাটলিস্ট এইটুকু বলা যায় যে এই দামের মধ্যে এই ফোনটা পাওয়া যাচ্ছে। অ্যান্ড হেয়ার ইজ স্যামসাং গ্যালাক্সি M14 4G ফোনটা, নট 5G, 4G ফোন, যেটা বাংলাদেশের মধ্যে 464GB র্যাম রোমের ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 13,000 টাকার মধ্যে। আনঅফিসিয়াল অ্যাকচুয়ালি এই দামের মধ্যে পাওয়া যায় মোস্ট অফ দ্য টাইম। আপনারা একটু খোঁজ করলে অ্যারাউন্ড 12 থেকে 13,000 রেঞ্জের মধ্যে এখনকার সময় পেয়ে যাবেন, যেহেতু যথেষ্ট পুরান হয়ে গেছে এই ফোনটা। এখনকার সময় সবচেয়ে বেস্ট ভ্যালু ডিল লাগতেছে 15,000 টাকার নিচের দামের মধ্যে, অ্যান্ড আপনার কয়টা টাকাও বেঁচে যাবে এখান থেকে। ফার্স্ট অফ অল, এই ফোনগুলোকে রেকমেন্ড করার মেন রিজন কি, এখন অবধি হার্ডওয়্যার লেভেলে মেজর কোনো ইস্যুজের কোনো খোঁজ খবর নাই। অ্যান্ড পূর্বের আমাদের অভিজ্ঞতা বলে যে এই ফোনগুলো অ্যাকচুয়ালি লম্বা সময় পর্যন্ত সাস্টেন করে যায়। আপনি মানেন কিংবা না মানেন, 3-4 বছর আরামসে ফালাচড়া ইউজ করা যায়। একটা এন্ট্রি লেভেলের ফোন থেকে অন্য কোনো ব্র্যান্ড থেকে আপনি এই জিনিস এক্সপেক্ট করতে পারবেন না। ওই ফোনগুলো শুরুর 6 মাস 7 মাস ভালোভাবে চললেও অ্যাটলিস্ট এই ফোনগুলোর থেকে দীক্ষা মনে হইব যে ওই ফোনগুলো বিশাল কিছু একটা, হোক ইনফিনিক্স, টেকনো, শাওমি, রিয়েলমি, এই ধরনের ব্র্যান্ডগুলোর। বাট ফর লঙ্গার পিরিয়ড অফ টাইমের জন্য ওই ফোনগুলোর সাস্টেনেবিলিটি নিয়ে একটা বড় কোশ্চেন ক্রিয়েট হয়, যেখানে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সই অনেক খারাপ। অ্যান্ড সফটওয়্যার এক্সপিরিয়েন্সের যে জঘন্য বিষয়টা এই প্রাইস রেঞ্জের মধ্যে, সেই জিনিসটার প্রভাব সবচেয়ে বেশি গিয়ে পড়ে ক্যামেরার ক্ষেত্রে। অ্যান্ড 13,000 টাকার বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটা যে ধরনের ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতেছে, এই দামের মধ্যে একটা ইনসেইন ব্যাপার। অ্যাটলিস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আনঅফিসিয়াল ফোনের মার্কেটের মধ্যেও নতুন ফোনের ক্ষেত্রে কোনো ফোন এর আশেপাশের মধ্যে ক্যামেরা প্রোভাইড করতেই পারতেছে না। এখন আমাকে বহু মানুষ হিপোক্রিট বলবে এই জিনিসটার জন্য যে কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসরটাকে আমি একটা জঘন্য প্রসেসর বলতাম। অ্যান্ড এটা একটা হাইব্রিড প্রসেসর হওয়ার কারণে এই প্রসেসর নিয়ে আমার বহু রকমের সন্দেহ ছিল, এই ফোনটার ক্যাপাবিলিটিস নিয়েও কোশ্চেন ছিল। কিন্তু স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সের সাথে এই ফোনটা যেই ধরনের প্রাইস রেঞ্জের মধ্যে পাওয়া যাচ্ছে, পূর্বে আমরা দেখছি যে কলকমের প্রসেসরের সাথে স্যামসাং একটা অসাধারণ লেভেলের ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করে, অ্যান্ড এই জিনিসটা বাজেট রেঞ্জের ক্ষেত্রে বেশ এফেক্টিভ লম্বা সময়ের ক্ষেত্রে। অ্যান্ড কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর যেই দামের মধ্যে এই ফোনটা প্রোভাইড করতেছে, এই ক্ষেত্রে আপনি পারফরমেন্স নিয়েও খুব বেশি একটা কোশ্চেন ক্রিয়েট করতে পারবেন না। কেননা এই দামের মধ্যে আপনি কি প্রসেসর আগের দিনে পাইতেন? কয়েক মাস আগেও যেখানে ডলার রেট এর থেকেও কম ছিল, তখন গিয়ে ইউনিসকের T616 প্রসেসর, টাইগার সিরিজের ইউনিয়াসোসের প্রসেসর, কিংবা মিডিয়াটেকের G85, G80 এই ধরনের প্রসেসর পাওয়া যেত। সেখানে স্যামসাংয়ের মতো ব্র্যান্ড কলকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর প্রোভাইড করতেছে, যা কিনা চাইনিজ ব্র্যান্ডগুলো প্রোভাইড করতে পারতেছে না, জঘন্য রকমের সফটওয়্যার এক্সপিরিয়েন্স দেওয়ার সাথে সাথেও। বাদ বাকি এই জিনিস নিয়ে হয়তো আপনার সন্দেহ হইতেছে যে এখানে 720p ডিসপ্লে ইউজ করছে কিনা একটা প্রসেসর ভালো দিতে গিয়ে, ব্যাপারটা এরকমও না। 6.6 ইঞ্চিসের একটা PLS LCD প্যানেল, যেটা 90 Hz রিফ্রেশ রেট নিয়ে আসেন 13,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে 120 Hz রিফ্রেশ রেট দেন আই ক্যান, এটা নিয়ে কোনো কোশ্চেন করার সুযোগ নেই এখনকার সময় অ্যাটলিস্ট। বাদ বাকি সবচেয়ে হাইলাইট করার বিষয় ক্যামেরা। 15,000 টাকার নিচের দামের মধ্যে মোটামুটি চলনসই ক্যামেরা যারা কিনা এক্সপেক্ট করে, তাদের জন্য আমি কোনো রেকমেন্ডই করতে পারি না কোনো ফোন। কেননা ওই দামের মধ্যে ইউনিয়াসোসের প্রসেসর কিংবা মিডিয়াটেকের প্রসেসরের জন্য ক্যামেরা এক্সপিরিয়েন্স এই ধরনের জঘন্য লেভেলে হয়। অ্যান্ড সাথে সাথে চাইনিজ ব্র্যান্ডগুলোর ওই ধরনের এক্সট্রা কালার মারার তো অভ্যাস থেকেই যায়, যেখানে ডিটেলসের ঘাটতি অনেক থাকে। যেই কোনো চাইনিজ ব্র্যান্ড অ্যারাউন্ড 20K বাজেট রেঞ্জের মধ্যে যেই ধরনের ক্যামেরা এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে না, আনঅফিসিয়াল মার্কেটের কথাই বলতেছি, স্যামসাং 13,000 টাকার প্রাইস রেঞ্জের মধ্যে ওই থেকে বেটার ক্যামেরা আউটপুট তো প্রোভাইড করতেছেই, মোস্ট ইম্পর্টেন্টলি এই ধরনের সফটওয়্যার এক্সপিরিয়েন্সের পাশাপাশি। অ্যান্ড হেয়ার ইজ এ হাউ 50 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা, যেটা নিয়ে কোশ্চেন করার কোনো সুযোগ নাই। অ্যাকচুয়ালি এই দামের মধ্যে দি বেস্ট ক্যামেরা প্রোভাইড করতেছে, কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা নাই। বাদ বাকি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা অ্যারাউন্ড 15,000 টাকার বাজেটে যে কোনো ফোনের থেকেও বেটার ক্যামেরা আউটপুট প্রোভাইড করবে ফর শিওর। 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। অ্যাকচুয়ালি স্যামসাংয়ের ভাষ্য মতো এটা ফাস্ট চার্জিং, অ্যান্ড স্যামসাংয়ের দামি ফোনের ক্ষেত্রে এরকমটা থাকে, আউট অফ দ্য বক্স চার্জার থাকছে না, একটা কস্ট কাটেলমেন্টের অংশ হইতে পারে।
যখনই একটা ফোন লম্বা সময় ইউজিংয়ের বিষয় আসে, এই ফোনগুলো তখন গিয়ে নিজেদের মাসেল পাওয়ার শো করে যে অ্যাকচুয়ালি ব্র্যান্ড রিলায়েবিলিটি কিংবা ব্র্যান্ডের রেপুটেশন কতটা বেশি জরুরি মার্কেটের মধ্যে লম্বা সময় সাস্টেন করার জন্য অ্যান্ড মানুষের ট্রাস্ট গেইন করার জন্য। যাওয়ার আগে সবসময়ের মতো অ্যাজ এ রিকোয়েস্ট, নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।